নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা যেরকম জানেন যে আমি এমনি আউট অফ স্টেশন রয়েছি, তার জন্য কিন্তু আপনাদের কাছে ঠিকমতো সেটআপ নিয়ে পৌঁছাতে পারছি না। পেছনের দৃশ্য খারাপ হতে পারে বা এই ভিডিওর দৃশ্য খারাপ হতে পারে, কিন্তু যে খবর, সেই খবর কিন্তু আমাদের ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পক্ষেও অত্যন্ত খারাপ। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার ইগো, তার অহংকারের জন্যই কি ভারতবর্ষ আজকে এমন একটি দৃশ্য দেখতে চলেছে যেটা কিছুদিন আগে আমরা নেপাল কিংবা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় দেখে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই যে স্টুডেন্টদের একটা ইস্যু চলছে, সেই ইস্যুটিকে অত্যন্ত সহজেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার মাধ্যমে শেষ করে দিতে পারতেন। সেই স্টুডেন্ট ইস্যু আজকে 20 জুলাই, অর্থাৎ ককরোচ জনতা পার্টি, তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন সকল যুব সমাজকে যে 20 তারিখে আপনারা সকলেই দিল্লির যন্তর মন্তরে উপস্থিত হন, আমরা সংসদ ভবন অভিযান করব। আর সেই দৃশ্য আজকে যে কতটা মারাত্মক হারে বেড়ে গেছে, সেটারই একটা ঝলক আপনাদেরকে এই প্রতিবেদনে আমি দেখাবো। আপনারা সকলেই দেখেছেন যে ইতিমধ্যে সোনাম ওয়াংচু, তিনি ছাত্রদের এই যে একটা সেন্টিমেন্ট ছিল, সেই সেন্টিমেন্টের জন্য আমরণ অনশনের ঘোষণা করেছিলেন। সমস্ত কিছু কিন্তু একেবারে ঠান্ডা গতিতে চলছিল, কিন্তু আগুন লাগে সেদিনই, যেদিন সোনাম ওয়াংচুককে সাদা চাদরে মুড়ে একেবারে কার্যত দিল্লি পুলিশ, বলতে পারেন আপনারা, কিডন্যাপের মতো তুলে নিয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আর এরপরে ছাত্রদের মনে আক্রোশ আরো বাড়তে শুরু করে। আজকে 20 জুলাই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন সমস্ত ছাত্র সমাজ। আর সকলেই হয়তো ভেবেছিলেন যে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 20 তারিখে পার্লামেন্টে উপস্থিত থাকবেন, তার কাছে এই ছাত্র অভিযান খুব একটা বড় কিছু ব্যাপার নয়। কিন্তু আজকে ছবিটা একেবারেই পাল্টে গিয়েছে। আমি আপনাদের সামনে আজকে সকালের কিছু ভিডিও রাখছি, যে ভিডিওটি আজকে সত্যিই ভারতবর্ষে যত সাংসদ পার্লামেন্টে উপস্থিত রয়েছেন তাদের সুরক্ষার জন্য কিন্তু চিন্তার বিষয় হতে পারে। দেখুন। बहुत सारी ट्रेनें आ गई हैं, तो छात्र पैदल आ रहे हैं, बसों से आ रहे हैं और आके यहाँ पर जुड़ रहे हैं। तो ये भीड़ बढ़ती ही जा रही है। जो बाहर वाली भीड़ है, तो दिल्ली पुलिस के लिए ये हेडेक हो रही है, इस भीड़ को कैसे मूवमेंट को मैनेज करें, क्योंकि जो अंदर हैं वो तो मैनेज हो रहे हैं बैरिकेड के माध्यम से, और वो अभी निकले भी नहीं हैं। पर जो बाहर है क्राउड, आप देख सकते हैं कितना क्राउड है, वो मैनेज नहीं हो रहा है दिल्ली पुलिस से। ये देखिए, दिल्ली पुलिस उनको बार बार रोक रही है कि आप अंदर चले जाइए, पर वो नहीं जा रहे हैं। ये देखिए आप, बहुत बड़े लेवल पे क्राउड आया हुआ है। ये देखिए, बहुत छात्र हैं गाइज। যে ভিডিওটি আমি আপনাদের দেখালাম, এটা সকাল 10টার ভিডিও। আর এখন আপনারা সকলেই জানেন যে প্রায় 3টে-4টে বেজে গিয়েছে। এখন কি পরিস্থিতি এই মুহূর্তে আপনারা সকলেই লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। এই যে ভিড়ের ভিডিওটি আমি আপনাদের দেখালাম, এই ভিড়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা সকলেই জানেন যে যন্তর মন্তরের মধ্যে কার্যত দুর্গ বানিয়ে দিল্লি পুলিশ প্রায় 25 থেকে 30 হাজার যে যুব সমাজ রয়েছে, যারা গতকাল রাত থেকে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন, তাদেরকে কিন্তু আটক করে দিয়েছে ইতিমধ্যে। তারা কিন্তু যন্তর মন্তর থেকে বেরোতে পারছে না। আর এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওটি হচ্ছে বাইরে থেকে হঠাৎ করে যুব সমাজ কোথা থেকে আসছে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না। গোটা রাস্তা দখল তারা করে নিচ্ছে। আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি আমি, যন্তর মন্তরে যে 20, 25, 30 হাজারের যুব সমাজের ভিড় রয়েছে, যেখানে অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির স্বয়ং ফাউন্ডার রয়েছেন, সেই ব্যক্তিগুলো কিন্তু যন্তর মন্তরের বাইরে এখনো পর্যন্ত বেরোতে পারেনি, কারণ দুর্গে পরিণত করে দিয়েছে দিল্লি পুলিশ এবং যন্তর মন্তরটিকে কার্যত 5-6টা লেয়ার দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাই ওই 25-30 হাজার ভিড় কিন্তু বাইরে বেরোতে পারেনি। এই ভিড়গুলো হচ্ছে দিল্লির আশেপাশে থেকে, সমস্ত জায়গা থেকে দিল্লির একেবারে রাজপথে নেমে পড়েছে। আমি দেখাবো মেট্রো স্টেশনের ভিডিও, মেট্রো স্টেশন থেকে কিভাবে বাইরের জায়গা থেকে যুব সমাজ আসছে দিল্লির উদ্দেশ্যে এবং তারা কিভাবে স্লোগান দিতে দিতে আসছে। দেখুন। नारेबाजी करते हुए छात्र आगे बढ़ रहा है। राजीव चौक मेट्रो का ये दृश्य है आपको। धर्मेंद्र प्रधान मुर्दाबाद, मुर्दाबाद, तमाम तरह के नारे लग रहे हैं। छात्रों को रोका गया। 1 घंटे से छात्र परेशान थे, जंतर मंतर जाना चाहते थे। अब एक गेट खुला है और भीड़ देख सकते हैं। आप अंदाजा लगा सकते हैं कि कितनी संख्या में यहाँ पर छात्र पहुंचे हैं।
হ্যাঁ, এগুলো মেট্রো স্টেশনের ছবি। আমি তো একটা মেট্রো স্টেশনের ছবি আপনাদের দেখালাম, ভিডিও বেশি লম্বা করতে চাই না। কিন্তু দিল্লিতে যত ধরনের মেট্রো স্টেশন রয়েছে সমস্ত মেট্রো স্টেশনে আজকে এর থেকেও বেশি এই মুহূর্তে ভিড় জড়ো হয়ে গেছে। সকলে মেট্রো করে আসছে। কোথা থেকে আসছে এত যুব সমাজ তার কিন্তু হদিশ পাচ্ছে না স্বয়ং দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এই মুহূর্তে ব্যাপক হারে বিপাকে পড়ে গিয়েছে এবং দিল্লি পুলিশ যে আন্দাজটি করেছিল যে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে আমরা যদি যন্তর মন্তরে আটকে দিই তাহলে তাদের ভিড় কিন্তু আর ওই সংসদ অভিযানের জন্য যেতে পারবে না, কিন্তু একেবারেই উল্টো একটা চিত্র দেখা যাচ্ছে যে যন্তর মন্তরে ইতিমধ্যেই অভিজিৎ দীপকের নেতৃত্বে থাকা ভিড় কিন্তু সেখানে রয়েছে 20-25-30 হাজার লোক। কিন্তু এই যে ভিড়গুলো এগুলো মেট্রো স্টেশন ছাড়িয়ে গোটা দিল্লির রাজপথ আস্তে আস্তে দখল করে নিচ্ছে। একটা অত্যন্ত চিন্তার বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, যেটা রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে বেশ কিছু ভিড় কিন্তু ইতিমধ্যেই ওই জায়গাতে লক্ষ্য করা গিয়েছে। এরা কিন্তু দিল্লির যন্তর মন্তর থেকে বেরিয়ে যাচ্ছে না, এই ভিড় কিন্তু একেবারে সাধারণ দিল্লিবাসী এবং সাধারণ দিল্লির যারা যুব সমাজ রয়েছে তারাই। আমি দেখাবো কিভাবে রাষ্ট্রপতি ভবন এবং ওই যে চত্বরটি রয়েছে সেই জায়গাতেও অটোমেটিক কিভাবে রাস্তা দখল করে নিয়েছে যুব সমাজ। দেখুন। जिस तरीके से दिल्ली की सड़कें भरती नजर आ रही है, पास में राष्ट्रपति भवन है, तो तस्वीरें ये दिखा रही है कि अब देश की जनता शांत बैठने वाली नहीं है। जितना जनता को बेवकूफ बनाना था जनता बन चुकी है। यहाँ पर हर उम्र का व्यक्ति आपको नजर आ रहा होगा भीड़ में, और ये कोई भेड़ चाल नहीं है। ये वो लोग हैं जिन्हें इंसाफ चाहिए, जिन्हें अपना हक चाहिए, और ये सारी चीजें यहाँ पर नजर आ रही है। जो नारे लग रहे हैं वो सब देश के नारे लग रहे हैं, कोई विरोध में नारा नहीं लगता हुआ नजर आ रहा। और देखिए कि कितना ज्यादा यहाँ पर युवाओं में गुस्सा है। ये पूरा जो रोड है यहाँ से मेट्रो सीएस का, सीएस के मेट्रो को बंद किया गया था, फिर भी लोग निकल के आए। पास में राष्ट्रपति भवन है। क्या इससे द्रौपदी मुर्मू की आंख और कान खुलेंगे? क्या सरकार इनको रोकने के लिए किस हद तक जा सकती है? आप देखिए कि पुलिस वालों ने वहां पर रोका है और बात करने की कोशिश कर रहे हैं। देखिए कि कितने सारे लोग हैं जो आज अपने हक और अधिकार के लिए, अच्छी सत्ता के लिए, तमाम चीजों के लिए सड़क पे उतरे हैं, और सिर्फ यहाँ पर जो नारे लग रहे हैं वो देश के नारे लगते हुए नजर आ रहे हैं, कोई विरोध में नहीं है। দেখলেন আপনারা, এবং এটা চিন্তার বিষয়। আর কিছুক্ষণ আগে আমি ভিডিও দেখে এলাম যেখানে শুধু রাষ্ট্রপতি ভবনের রাস্তা নয়, দিল্লির সংসদ, যেখানে সংসদ চলছে আজকে বাদল অধিবেশনের প্রথম দিন, সেখানে তর্ক বিতর্ক চলছে। আর সেই সংসদ ভবনের গেটের বাইরে কিন্তু ব্যাপক পরিমাণের লোক পৌঁছে গিয়েছে। সেখানে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছে, সেখানে ওয়াটার ক্যানন ছড়া হচ্ছে, সেখানে লাঠিপেটা পর্যন্ত করা হচ্ছে, এবং বেশ কিছু যুব সমাজের ভিড় তারা কিন্তু সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়ে সেই গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যদিও সংসদ ভবনের যথেষ্ট পরিমাণে লেয়ার রয়েছে এবং যেহেতু ভারতবর্ষের সকল সাংসদ এখন দিল্লিতে উপস্থিত রয়েছে তার জন্য সেখানকার সুরক্ষাও ব্যাপক হারে রয়েছে, কিন্তু এত ভিড় কিন্তু দিল্লি পুলিশ কখনোই আন্দাজ করতে পারেনি যে ককরোচ জনতা পার্টি একটা সামান্য সোশ্যাল মিডিয়া পেজ থেকে উৎপন্ন হয়ে আজকে দিল্লির রাজপথে সংসদ অভিযানকে কার্যত গোটা বিশ্বের সামনে তুলে ধরবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন এই দৃশ্য ভারতবর্ষে। আমার তো যে 37 বছরের জীবন, সেই জীবনে আমি কখনো দেখিনি। আমার অতীতে যারা ছিলেন তারা দেখেছেন কিনা তারা কমেন্টস করে জানাবেন, কিন্তু আমার জীবনে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই ধরনের কোন রকম ভয়াবহ আন্দোলন আমরা ছাত্র সমাজের দেখিনি। কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনার সূত্রপাত বাংলাদেশে ঘটেছিল, এমনকি নেপালে কিছুদিন আগে ঘটে গিয়েছিল এবং শ্রীলঙ্কাতেও কিছুদিন আগে ঘটে গিয়েছিল। তাহলে সেই আঁচ কি ভারতবর্ষে পড়ে গিয়েছে? সেই আগুন কি ভারতবর্ষে লেগে গিয়েছে? আমরা একবারও চাই না যে এই ধরনের কোন রকম ঘটনা ভারতবর্ষের মাটিতে অন্তত ঘটুক, কারণ গোটা বিশ্বের নজর এই ভারতবর্ষের দিকে থাকে। কিন্তু উল্টো দিকে বলতে পারি যে আজকে এই যে সমস্ত ঘটনাগুলো দিল্লির রাজপথে চলছে, একটা বিভৎস রকমের অরাজকতারও সৃষ্টি হয়ে যেতে পারে। তার জন্য অন্যতম এবং প্রধান দায়ী একমাত্র ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। যদি আগামী দিনে কোন রকম ন্যাক্কারজনক ওই নেপাল বাংলাদেশের মতো ঘটনা ঘটে যায় ভারতবর্ষে, তাহলে তার জন্য দায়ী থাকবে একমাত্র কেন্দ্রীয় সরকার। কেন বলছি আমি আপনাদেরকে? ধর্মেন্দ্র প্রধান, যার জন্য প্রায় 21 জন যুব সমাজের বাচ্চা নিজের জীবন শেষ করে নিয়েছে। 2015 সাল থেকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। শুধু তাই নয়, এই যে রিনিট হলো সেটারও গতকাল একটি সূত্র পাওয়া গেছে যে রিনিটে যে পরীক্ষার প্রশ্ন বেরিয়েছে সেগুলো সমস্ত রকমের ধাঁধলি। অর্থাৎ এই রিনিটের যে এক্সামের রেজাল্ট, সেই এক্সামের রেজাল্টেও যুব সমাজের যারা ছেলে মেয়ে রয়েছে গড়মিল পেয়েছে। তারা তাদের ওএমআর সিট মিলিয়ে দেখছে যে ওয়েবসাইটে যে ওএমআর সিট আপলোড হয়েছে সেগুলোর সঙ্গে
তাদের মিল হচ্ছে না। তার মানে এই ঋণীতেও খুব একটা ভালো ফল কিন্তু ভারতবর্ষের সরকার দিতে পারেনি। আর এত গাফিলতি থাকার সত্ত্বেও যখন শুধুমাত্র একটা নৈতিক দায়িত্ব অনুযায়ী এই ভারতবর্ষের যুব সমাজেরা চেয়েছিল যিনি আমাদের ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তিফা, কোনো বড় ব্যাপার ছিল না। হয়তো 2 দিন 4 দিন 5 দিন পরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফাটা যদি আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিতেন এবং তাকে সরিয়ে দিতেন, তাহলে এই আন্দোলন এত দূর পর্যন্ত আসতোই না। এই যুব সমাজের ছেলেমেয়েরা বাড়ি চলে যেত এবং তাদের আন্দোলনটাকে এত বড় আজকের দিনে করতে শুধুমাত্র বাধ্য করলো ভারতবর্ষের সরকার। আর তার থেকেও বড় দুঃখজনক ঘটনা হচ্ছে যখন এই আন্দোলনের জন্য এক বৈজ্ঞানিক ভারতবর্ষে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে যিনি ইন্ডিয়ান সোলজারদের জন্য অনেক অবদান দিয়ে এসেছেন, সেই ব্যক্তিকে একেবারে দুষ্কৃতী ডাকাতদের মতো পর্দার আড়াল করে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, সেটার জন্যও কিন্তু যুব সমাজ ক্ষেপে গিয়েছে। এবং যুব সমাজ আজকে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসেরও আজকে পদত্যাগের দাবি করছে দিল্লি পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই যুব সমাজের ওপর, যারা ভারতবর্ষের ভবিষ্যৎ, যারা ভারতবর্ষের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, এখান থেকে আগামী দিনে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আগামী দিনে কেউ শিক্ষক বা বৈজ্ঞানিক হবে, তাদের উপরে লাঠি চার্জ করতেও শুরু করে দিয়েছে। আমি দেখাবো কিভাবে নিন্দনীয়ভাবে ভারতবর্ষের যারা যুব সমাজ, যারা নৈতিকভাবে এতদিন পর্যন্ত সাধারণভাবে আন্দোলন করে আসছিল, তারা সংসদ ভবন অভিযান করার উদ্দেশ্যে বেরোনোর পরেই কিভাবে লাঠি পেটা করছে দিল্লি পুলিশ। দেখুন। আমরা বিভিন্ন টেলিভিশনের মিডিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে শুনি যে আমরা নাকি বিশ্বগুরু হয়ে গেছি, কিন্তু এই বিশ্বগুরু দেশের যে চিত্র আজকে গোটা বিশ্বে যাচ্ছে, যে এখানকার যুব সমাজ পুলিশের সামনে দাঁড়িয়ে লাঠির বাড়ি খাচ্ছে, এটা কি অত্যন্ত ভালো দৃশ্য যাচ্ছে গোটা বিশ্বের কাছে? আজকে গোটা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষের তুলনা কাদের সঙ্গে চলছে? ভারতবর্ষের নখের যোগ্য নয় সেই শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা নেপালের সঙ্গে। এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের গণতন্ত্রটাকেই কার্যত শেষ করে দেওয়ার কাজ এইভাবে যখন কেন্দ্রীয় সরকার করছে, তখন আমাদের ভারতবর্ষের এই যুব সমাজও নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করার চেষ্টা করছে। এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। যেভাবে সংসদ অভিযান চলছে, সেই সংসদ অভিযান থেকে এই যে ভিড়, এই ভিড় কিন্তু বেশি দূরে নেই। আগামী দিনে এই ভিড়কে আটকানোর জন্য কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মিকেও ডাকা হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে। আর এর জন্য যদি আরো ভিড় গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই দিল্লির উদ্দেশ্যে রওনা হতে শুরু করে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি সামলাতে পারবে? তাই যে একটা ছোট্ট ঘটনা, আমি ছোট্ট ঘটনা এই কারণেই বলছি কারণ ওই 21 জনা বাচ্চা যেভাবে মারা গিয়েছিল, সেই ঘটনা অবশ্যই ছোট্ট নয়, কিন্তু এদের যে ইস্তিফার দাবি, এই ইস্তিফার দাবিটা একটা ছোট্ট ঘটনা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফাটা নরেন্দ্র মোদী অত্যন্ত সুষ্ঠুভাবে নিয়ে নিতে পারতেন। যদি ইস্তিফা নাও নিতেন, বসে অন্তত সোনাম ওয়াংচুকের সঙ্গে বা এই বাচ্চাদের প্রতিনিধিদের সঙ্গে কিছু আলোচনা করতে পারতেন, তাহলে এই পরিস্থিতি আজকে এই জায়গায় আসতো না। কিভাবে ছাত্রদেরকে পেটানো হচ্ছে, এতে ছাত্রদের রাগ আরো বাড়ছে এবং দিল্লির উদ্দেশ্যে তারা ধীরে ধীরে আরো প্রবলভাবে রওনা হচ্ছে। তবে তবু একটা আশ্বাসের বিষয় হচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসপিজি সুরক্ষা পান, অর্থাৎ ভারতবর্ষের সব থেকে পাওয়ারফুল সুরক্ষা। তাই আমরা আশা করব তিনি সুরক্ষিত থাকবেন, বা এই সমস্ত যে ধরনের মন্ত্রীরা রয়েছেন তারা হয়তো সুরক্ষিত থাকবেন, যেহেতু তারা ব্যাপক প্রোটেকশনের ঘেরাটোপে থাকেন। কিন্তু গদি মিডিয়া, যাদেরকে সাধারণ যুব সমাজের মানুষরা গদি মিডিয়া তকমা দিয়েছে, তাদের আজকে অত্যন্ত করুণ দশা। এই দিল্লির যুব সমাজ সেই সকল গদি মিডিয়াকে এমনভাবে তাড়া করেছে যে তারা ভয়ে আজকে एम्बुलेंसर मध्य लोकाते बाध्य হয়েছে। আমি দেখাবো সেই দৃশ্য আপনাদের, দেখুন। देखो भाई, मीडिया वाले एम्बुलेंस से बैठे, इलाज जरूरी है आप लोगों का, इलाज जरूरी है, इलाज जरूरी है, गोदी मीडिया का इलाज जरूरी है ना? गोदी मीडिया का इलाज जरूरी नहीं है? हाँ, मतलब गोदी मीडिया तो बोलो ना जरूरी इलाज, गोदी मीडिया का इलाज जरूरी है नहीं है? बिल्कुल जरूरी है। मेरा वीडियो बनाए काट के সমস্ত বড় বড় টিভি চ্যানেল যাদেরকে প্রাইম টাইমে আপনারা দেখতে পারেন, কিন্তু আজকে সেই সকল মিডিয়ার উপর এই যুব সমাজের কার্যত একটা ক্ষোভ, একটা রাগ। যেভাবে কেন্দ্রীয় সরকারের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের উপরে এরা ক্ষোভ উগড়ে দিচ্ছে, তার থেকেও ভয়ঙ্কর ক্ষোভ কিন্তু এই গদি মিডিয়ার উপরে উগড়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে বাঁচতে গেলে রীতিমতো অ্যাম্বুলেন্সের মধ্যে আশ্রয় নিতে হয়েছে। জানে যে
অ্যাম্বুলেন্সের মধ্যে কোনো মানুষ হয়তো এইভাবে আক্রমণ করবে না। তারা ওই ভিড়ের ছবি তুলতে যেতে পারছে না। যে ছবি আমার আপনার বাড়িতে আসছে, সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি আসছে। এবং এই মুহূর্তের একেবারে টাটকা খবর আপনাদের দিচ্ছি, গোটা দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে, টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। তার মানে আমি যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সকলেই কিন্তু পুরনো ছবি। আপনি যে মুহূর্তে, অর্থাৎ এখন 3টে, 3:30, 4টে বাজে, এখনকার লাইভ টেলিকাস্টের চিত্র খুব একটা আপনার কাছে পেতে দেখবেন না। তার কারণ ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে এবং দিল্লির প্রশাসন চাইছে না যে এই খবর রীতিমতো গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, কিন্তু তবুও ফাঁক ফোকর দিয়ে এদিক ওদিক থেকে খবর তো ভেসে চলেই আসছে। আর আজকে এই যে খবরকে আটকানোর অন্যতম কারিগর হিসাবে এই গদি মিডিয়ারা নাম উঠে আসছে, তার জন্যও কিন্তু গদি মিডিয়াকে আজকে এই দিন দেখতে হচ্ছে। আমি অবশ্যই ভারতবর্ষের এই যে যুব সমাজ রয়েছে তাদের কাছে আবেদন করব, আমাদের ভারতবর্ষ বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। অবশ্যই কেন্দ্রীয় সরকারের প্রচুর নীতিতে ভুল রয়েছে। এই কেন্দ্রীয় সরকার চাইলেই ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার মাধ্যমে যুব সমাজকে শান্ত করতে পারত, কিন্তু সেই হাওয়াটাকে তারা বাড়িয়ে আজকে এত সুরক্ষার একটা যে গাফিলতি হতে পারে সেই জায়গায় তারা পৌঁছে দিয়েছে। মাননীয় দেশের প্রধানমন্ত্রী তার যেন কোনো রকম সুরক্ষার গাফিলতি না হয়। এবং আমাদের এই সমস্ত ঘটনার জন্য যে যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে তাদের কাছে আবেদন করব যে বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো এত ধরনের নোংরামির চিত্র যেন ভারতবর্ষে না করা হয়। অবশ্যই তারা ক্ষুব্ধ রয়েছে, রেগে রয়েছে, কিন্তু ভারতবর্ষের যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে এই অধ্যায়টা কিন্তু একটা কালো অধ্যায় হিসাবে থাকবে। তাই যুব সমাজ সংযত থাকুন। তারা যে আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, সমস্ত কিছুকে আমরা অবশ্যই সাপোর্ট করছি, কিন্তু কখনোই আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা এই ধরনের যে সমস্ত মানুষরা রয়েছে তাদের ওপরে যেন কোনো রকম ভয়ানক আক্রমণ তারা করতে উদ্ধত না হয় এবং দেশের সুরক্ষা বাহিনী যেন তাদের সঠিক মতো প্রোটেকশন দিতে পারে। উল্টো দিকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন থাকবে যে আজকে শুধুমাত্র আপনাদের যে ব্যর্থতা রয়েছে তার জন্যই এই দৃশ্য ভারতবর্ষকে দেখতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধান কখনোই ভারতবর্ষের এত বড় কোনো মহাত্মা সন্ত নন যার জন্য ভারতবর্ষের যুব সমাজকে এইভাবে আজকে রাস্তায় নামতে হচ্ছে। অত্যন্ত একটা ছোট ঘটনা, যেটা শুধুমাত্র ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আজকে রয়েছেন কিংবা ভারতবর্ষের যে সরকার আজকে কেন্দ্রীয় রয়েছে তাদের ইগোর লড়াইয়ের জন্য আজকে ভারতবর্ষের তুলনা নেপাল, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার সাথে হচ্ছে। জানি না এই আন্দোলন কোথায় গিয়ে থামবে, কিন্তু আমরা আমাদের প্রধানমন্ত্রীর সুরক্ষা অবশ্যই চাইবো এবং যুব সমাজেরও ভবিষ্যতের সুরক্ষাও অবশ্যই চাইবো। অতি অবশ্যই শান্তিপূর্ণভাবে যেন এই সমস্যার সমাধান হয়, এই আবেদন রেখেই এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।